এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমি লাস্ট ক্লাসে মিরর নিয়ে আলাপ করেছিলাম, এবং সেখানে যারা করেছেন আর কি মিররের উপর অনেক কথাই বলেছি। তো আজকে আমি লেন্স নিয়ে বলবো। লেন্স কি? আসলে প্রকৃত লেন্স হতে গেলে আহ, দুইটা মিররের প্রয়োজন হয়। সেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, মিরর দুই ধরনের হয়, উত্তল এবং অবতল। যারা করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো আসলে এটা মানে যদি বুকিশ থিওরি বলতে হয়, সেক্ষেত্রে বলা হয় যে দুটা গোলীয় দর্পণের যে ক্রস অংশ বিশেষ, অর্থাৎ দুইটা গোলীয় দর্পণকে যদি আপনি একটা আরেকটাকে যদি ক্রস করে, তাহলে ওই যে ক্রস যে পার্টটা, ওইটাই হচ্ছে লেন্স। তো এটাকে আরেকটু সুন্দরভাবে বলে, দুটো নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এই কারণে বলা হচ্ছে যে লেন্স মানে হচ্ছে তার মধ্যে দিয়ে আলো প্রতিসরিত হতে হবে। কারণ লেন্সের যে ব্যবহারগুলো আছে, আলো যদি প্রতিসরিত না হয়, মানে যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু এক পাশ থেকে আরেক পাশ দেখা যাবে না। সেই জন্য হচ্ছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এটা বলা হচ্ছে। আর দুইটা নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব। সমসত্ব এই জন্য বলা হচ্ছে যে যেই দুইটা গোলীয় দর্পণ বা তলকে নেওয়া হচ্ছে এখানে, দুইটার ডেনসিটি এবং থিকনেস, ডেনসিটি এবং থিকনেসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ডেনসিটি আমি মিন করতে যাচ্ছি হচ্ছে দুইটা লেন্সের যে উপাদান দিয়ে তৈরি, আহ, সেই উপাদানের যে ডেনসিটি, ওই ডেনসিটি যেন সমান থাকে। আর থিকনেস মানে পুরুত্ব, কতটুকু পুরুত্ব, সেটা যেন দুটারই সমান থাকে। সেই ধরনের দুইটা প্রতিসারক মাধ্যম যদি একটা আরেকটাকে বেষ্টন করে, তাহলে তাদের যে ক্রস পয়েন্ট বা ক্রস অংশ যতটুকু, ওইটাই হচ্ছে লেন্স। আপনারা যদি এই ছবিগুলোর দিকে তাকান, দেখেন আমি মাউস ধরেছি, এই যে দেখেন, এই যে এটা, এই অংশটা, এটা হচ্ছে লেন্স। কিন্তু আপনি যদি মনে মনে চিন্তা করেন, দেখেন এটা এইভাবে যদি আমি এটা মানে রেখা ড্র করি, তাহলে এটা কিন্তু একটা গোলাকার একটা অংশ, এটা ইয়ে হচ্ছে, বুঝতে হচ্ছে। আবার যদি আমি এটার এই যে ডান দিকে এভাবে গোল করে একটা লাইন ড্র করি, তাহলে এটা একটা গোলাকার অংশ হচ্ছে। কিন্তু ওই দুইটার দুই পাশ থেকে যদি কেটে দেওয়া হয়, মানে কি, এটা হচ্ছে ক্রস পয়েন্ট, এই অংশটা হচ্ছে ক্রস ক্রস পার্ট। এই ক্রস পার্টটাই হচ্ছে লেন্স। এখন লেন্স কিন্তু আমি বলছি যে যেমন আমি এর ক্ষেত্রে মিররের ক্ষেত্রে বলেছিলাম যে দুই ধরনের মিরর হয়, তাহলে লেন্স দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সের আরেকটা নাম হচ্ছে অভিসারী লেন্স, আর অবতল লেন্সের আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স। আপনারা যদি ছবিতে দেখেন, তাহলে এই প্রথমটাই হচ্ছে কনভেক্স লেন্স, মানে হচ্ছে উত্তল লেন্স। আর নিচে ডান দিকের ছবিটা দেখেন, এটা হচ্ছে অবতল লেন্স। আর যেটা আমাদের রিয়েল লাইফে আজকে আমি চোখ পড়াবো, কারণ চোখের সাথে লেন্সের অনেক মিল আছে। ইভেন ক্যামেরার সাথেও লেন্সের অনেক মিল আছে। সেজন্য চোখ পড়াবো আজকে। তার আগে লেন্স সম্পর্কে ধারণা দিচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন অনেকে যারা চশমা চোখে দেন, অনেকের চশমার গ্লাস দেখবেন যে এইরকম অনেকটা, এই যে সামনের দিকে একটু মনে হচ্ছে যে ফুলে আছে, এরকম দেখবেন। মোটা মোটা গ্লাস এবং সামনের দিকে এরকম কার্ভ, সামনের দিকে, মানে ওই যে পেটুক মানুষের মতো পেট বেরিয়ে গেলে যেরকম, এরকম সামনের দিকে ফোলানো। আসলে ওই লেন্স গুলো হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের চশমা ইউজ করতেছেন। ঠিক নিচের দিকে যদি তাকান, বাম দিকে দেখেন যে এই লেন্সটা হচ্ছে মাঝখানের অংশটা হচ্ছে মানে ডাবানো, এবং এটা বোথ সাইডে কিন্তু মাঝখানের অংশ ডাবানো। অর্থাৎ যত প্রান্তীয় দিকে যাবেন, তত দেখবেন যে তার থিকনেসটা বেশি, আর মাঝখানে হচ্ছে থিন, মানে থিকনেসটা কম। এটা হচ্ছে অবতল লেন্স, এবং এই ধরনের চশমাও কিন্তু দেখা যায়। মানে আপনারা যদি খেয়াল করেন, দেখবেন অনেকের চশমা হচ্ছে ওইরকম উপরেরটার মতো, আর অনেকের চশমা হচ্ছে নিচেরটার মতো। তো তাহলে আমার মনে হয় এই চশমার ধরন দেখে, মানে চশমার ধরন বলতে চশমার মধ্যে যে লেন্সটা লাগানো থাকে, ওইটার ধরন দেখে আপনারা ইজিলি এখন বুঝতে পারবেন যে কোনটা উত্তল লেন্সের চশমা আর কোনটা অবতল লেন্সের চশমা।
এখন এখান থেকে একটু আমি ধারণা দিচ্ছি যে উত্তল লেন্স কি করে। উত্তল লেন্স আসলে মানে উত্তল লেন্সের চশমার ভিতর দিয়ে যখন কোনো বস্তুর উপর থেকে আলোক রশ্মিগুলা প্রবেশ করে, তখন এই যে দেখেন উত্তল লেন্সের সামনে একটা ফোকাল পয়েন্ট, মানে এই বিন্দুতে হচ্ছে বিম্বটা সৃষ্টি হচ্ছে। এবং আমরা আহ, রেখাগুলো দেখেই বুঝতে পারতেছি যে রেখাগুলোকে জোর করে লেন্স টেনে এনে একটা জায়গায় আহ, মানে একটা জায়গায় কেন্দ্রীভূত করে ফেলতেছে। তার মানে উত্তল লেন্স কিন্তু মানে কাছাকাছি জায়গায় বিম্বকে তৈরি করতে পারে, এই ক্ষমতা উত্তল লেন্সের আছে। আর অবতল লেন্স হচ্ছে ঠিক তার উল্টো করে। যেমন আপনার এই যে এদিক থেকে আলোক রশ্মি আসতেছে, কিন্তু লেন্সের দিকে যাওয়ার পর এটা আরো ছড়াই দিচ্ছে। অনেকটা হচ্ছে ওই যে টর্চ লাইটের আলোর মতো। টর্চ লাইটের আলোর মতো তার মানে কি, যে বিম্বটাকে দেখা যাবে অবতল লেন্স ব্যবহার করলে বিম্বটাকে যেখানে সৃষ্টি হওয়ার কথা সেখানে সৃষ্টি না হয়, বরং আরো দূরে সৃষ্টি করবে। তাহলে দুইটা লেন্সের কিন্তু বৈশিষ্ট্য, মানে আমরা লেন্সের কার্যকারিতার উপর ভিত্তি করে দুইটা লেন্সের বৈশিষ্ট্য কিন্তু আমরা বুঝে ফেলছি। যে উত্তল লেন্স হচ্ছে কাছে বিম্ব তৈরি করার ক্ষমতা আছে, অবতল লেন্স দূরে দূরে বিম্ব তৈরি করার ক্ষমতা আছে। এখন এখানে যেমন প্রথমেই দুটা যে থিওরি দেওয়া আছে, উত্তল লেন্স কাকে বলে অবতল লেন্স কাকে বলে, এটা খুব ইজি। উত্তল লেন্স মানে হচ্ছে যে লেন্সের মধ্য ভাগটা হচ্ছে মোটা, কারণ ওই যে মধ্যভাগ হচ্ছে বললাম না পেটুক মানুষের মতো মোটা, আর প্রান্তিক দিকটা হচ্ছে সরু, সেটা হচ্ছে উত্তল লেন্স। আর অবতল লেন্স হচ্ছে ঠিক তার উল্টোটো, মানে মাঝখানটা হচ্ছে সরু আর দুই প্রান্তটা হচ্ছে মোটা, সেটা হচ্ছে অবতল লেন্স। এখন লেন্সের কিছু টাইপ আছে। উত্তল লেন্সের তিনটা টাইপ, অবতল লেন্সের তিনটা টাইপ। উত্তল লেন্সের তিনটা টাইপ হচ্ছে উভোত্তল, সমতল উত্তল, অবতল উত্তল। মানে ডাবল কনভেক্স, প্ল্যানো কনভেক্স, কনকেভ, কনকেভ কনভেক্স। ডাবল কনভেক্স হচ্ছে নামটা শুনে বোঝা যাচ্ছে যে উভোত্তল মানে হচ্ছে দুইটাই হচ্ছে উত্তল। আমরা যে প্রথমেই বললাম যে লেন্স মানে হচ্ছে দুইটা দর্পণ যখন ক্রস করবে, একটা আরেকটাকে ক্রস করবে, তাদের যে ক্রস অংশটা সেটাই হচ্ছে লেন্স। তার মানে কি, যে ওই লেন্সের মধ্যে কিন্তু দুইটা দর্পণের অংশ বিশেষ আছে। এখন উভোত্তল মানে কি, যে এই যে দুটা দর্পণের অংশ বিশেষ আছে, এই দুইটাই যদি উত্তলের হয়, উত্তল দর্পণের অংশ হয়, তাহলে সেটাই হবে উভোত্তল লেন্স। আপনার কি ক্লিয়ার? হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর সমতল উত্তল হচ্ছে যে লেন্সের একটা মানে দর্পণ হবে সমতল দর্পণ, আরেকটা হবে উত্তল দর্পণ। এখন দেখেন তিনটা টাইপের মধ্যে অবশ্যই কিন্তু উত্তল দর্পণ থাকতেই হবে। মানে একটা দর্পণ উত্তল দর্পণ থাকতেই হবে। শুধু একটা দর্পণে চেঞ্জ হবে, বাকি একটা দর্পণে চেঞ্জ হবে। যদি বাকি একটা দর্পণ উত্তল হয় তাহলে দুটোই উত্তল হলো। আর যদি বাকি একটা সমতল হয় তাহলে একটা উত্তল একটা সমতল, সমতল উত্তল হলো। আর যদি বাকি একটা অবতল হয় তাহলে একটা অবতল একটা উত্তল, মানে অবতল উত্তল হলো। এই হচ্ছে তিনটা উত্তল লেন্সের টাইপ। একইভাবে অবতল লেন্সের তিনটা টাইপ। এটা হচ্ছে উভয় অবতল, সমতাবতল, আর হচ্ছে উত্তল অবতল। এখানেও সেম থিং, যে যেহেতু অবতল দর্পণের টাইপ, কাজেই অবশ্যই অবশ্যই একটা অবতল দর্পণ থাকতে হবে। আর আরেকটা দর্পণ নিয়ে চেঞ্জ আসবে। আরেকটা দর্পণে যদি অবতল দর্পণ হয় তার মানে কি দুইটা দর্পণে অবতল হলো, তার মানে সেই লেন্সটা হবে উভয় অবতল, উভয় অবতল লেন্স। আর যদি একটা সমতল হয় একটা অবতল হয় তাহলে সেটা হবে সমতা অবতল লেন্স। আর যদি একটা উত্তল হয় একটা অবতল হয় তাহলে হবে উত্তল অবতল লেন্স। এই হচ্ছে তিনটা তিনটা মোট ছয়টা টাইপ। এখন বলতে পারেন যে এই টাইপ গুলো দিয়ে কি হবে। টাইপ গুলোর কাজ আছে। এই যে চোখের চিকিৎসা বলতে, মানে চিকিৎসা তো দু ধরনের হয়। একটা হচ্ছে মানে ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কিউর। মানে একটা হচ্ছে
নিয়ন্ত্রণ করা বা ব্যবস্থাপনার মধ্যে রাখা, আর আরেকটা হচ্ছে আরোগ্য করা। তো চোখে চশমা দেওয়া এটা কিন্তু আরোগ্য করা না, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণে রাখা। কারণ ওই ক্ষেত্রে কি করা হয়, ওই ক্ষেত্রে হচ্ছে যার চোখের মানে দৃষ্টি দৃষ্টিতে মানে তার চোখের লেন্সের ক্ষমতার যে পরিবর্তনটা হয়েছে, এতে করে পরীক্ষা করে দেখা হয় যে ক্ষমতার কি পরিমাণ পরিবর্তন হয়েছে বা পাওয়ার কত পরিবর্তন হয়েছে। সেই অনুসারে ওই রুগীকে তত পাওয়ারের লেন্সের চশমা অ্যাডভাইস করা হয়। তাহলে এটা কিন্তু এক ধরনের মানে ম্যানেজমেন্ট, নট মানে কিউর। কিউর হলে তো আর চশমা লাগাতে হতো না, তাই না? আহ, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো এখন যেটা আমি বলতেছিলাম, এই যে 6টা টাইপ, 6টা টাইপও কিন্তু 6টা টাইপই কিন্তু দরকার হতে পারে। কারণ মানে আমাদের মানুষের চোখের যে দৃষ্টি শক্তির যে পরিবর্তন ঘটে, এটা বয়স অনুসারে কিংবা কারো হচ্ছে মানে রোগের কারণে আহ পরিবর্তনটা বিভিন্ন ধরনের হয়। এখন এই বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো দেখা গেছে যে 6টা টাইপের লেন্স ব্যবহার করে ম্যানেজ করা যায়, মানে কিউর করা যায় না, ম্যানেজ করা যায়। চোখের চশমা ব্যবহার করা, আমি আবারও বলছি যে চোখের চশমা ব্যবহার করা এটা নট মানে কি বলবো যে কিউরেবল ট্রিটমেন্ট, এটা হচ্ছে ম্যানেজেবল ট্রিটমেন্ট। এটা কিন্তু আরোগ্য চিকিৎসা না, এটা হচ্ছে জাস্ট ম্যানেজ করা হলো আপাতত। তো এই জন্য আপনাদের 6টা লেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আসুন যে লেন্স কি কি কাজে ব্যবহার হয়। ডাক্তার হিসেবে এটা তো প্রথমেই আপনারা বলবেন যে হ্যাঁ, চোখের চিকিৎসা করতে গেলে লেন্সের ব্যবহার হয়, কিন্তু এছাড়াও লেন্সের ব্যবহার আছে। যেমন আতশ কাচ, যেটা ম্যাগনিফাইং গ্লাস বলে, ম্যাগনিফাইং গ্লাসেও কিন্তু লেন্স ব্যবহার করা হয়। কারণ ম্যাগনিফাইং গ্লাস কি কাজে ব্যবহার হয়, ছোট জিনিসকে বড় করে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়। তারপরে এই যে চশমাতে ব্যবহার করাই হয়। এছাড়া ক্যামেরায় ক্যামেরায় লেন্স ব্যবহার করা হয়, অনুবীক্ষণ যন্ত্রে লেন্স ব্যবহার করা হয়। তারপরে আহ, বিভিন্ন ওই যে গাড়ির যে রিমাইন্ডার মিরর, সেটা আমি বলেছিলাম, সেখানেও লেন্স ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে বাইনোকুলার মানে দূরবীক্ষণ যন্ত্রের লেন্স ব্যবহার করা হয়। এছাড়া যারা ওই যে ঘড়ি ঠিক করে, ঘড়ির টেকনিশিয়ান বা মেকানিক্স, এরা ঘড়ির যেহেতু যন্ত্রাংশগুলো খুবই ছোট, ওরা অনেক সময় চোখের মধ্যে ছোট্ট একটা কাপের মতো লাগায় নেয়, ওটার মধ্যে কিন্তু লেন্স লাগানো থাকে যাতে ওই যন্ত্রাংশগুলো দেখতে পায়। আহ এছাড়া আহ আরো কি হয়, বিবর্ধক কাঁচ হিসেবে লেন্স ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সব আমি বললাম কনভেক্স লেন্সের ইউজ, মানে উত্তল লেন্সের ইউজ। আর অবতল লেন্সের ইউজ, এটাও চোখের চশমায় ব্যবহার করা হয়। কারণ চোখের চশমা তো দুই ধরনের লেন্স ব্যবহার হয়, মানে যার যেটা দরকার হয় আর কি। তারপরে কিছু কিছু বাইনোকুলারে দরকার হয়, কারণ বাইনোকুলারের মধ্যে টাইপ আছে। তো কিছু কিছু বাইনোকুলারে অবতল লেন্স দরকার হয়। এছাড়া টর্চের ব্যবহার করা হয়, আমি একটু আগে বলেছিলাম, যেহেতু অবতল লেন্স কি করে আলোকে ছড়াই দিতে পারবে, সেহেতু টর্চে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে অবতল লেন্স ব্যবহার করা যেতে পারে। এছাড়া ডেন্টাল সার্জন যারা আছে, দাঁতের চিকিৎসার জন্য যারা কাজ করে, দেখবেন যে ওরা ওই যে মুখের ভিতর একটা ছোট কাঠির মধ্যে ঢুকায়, যেটার মধ্যে ছোট্ট একটা গ্লাস লাগানো থাকে। ওটা আসলে ওই যে উপরের পাটির যদি দাঁত দেখতে হয়, ওটা তো ডাক্তার একেবারে নিচু হয়ে উপরের দিকে তাকায় দেখতে পারবে না। তো এই জন্য একটু বড় করে দেখার জন্য, তাতে কোনো ইনফেকশন আছে কিনা বা হোল হয়ে গেছে কিনা, এগুলো দেখার জন্য হচ্ছে এই অবতল লেন্সের মানে ওখানে গ্লাস ব্যবহার করেন। এছাড়া সোলার কুকারে ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে সার্চ লাইটে ব্যবহার করা যেতে পারে। আহ, এই সমস্ত বিভিন্ন কাজে হচ্ছে অবতল লেন্স ব্যবহৃত হয়। তো এই হচ্ছে মোটামুটি লেন্সের উপর মানে বেসিক কনসেপ্ট। তো এখন আমি কথা বলবো হচ্ছে হিউম্যান আই নিয়ে, মানে চোখ নিয়ে। আপনারা আহ, মানে যেহেতু ডাক্তার হবেন, কাজেই আপনাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা দরকার। আর আরেকটা হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তাররা তো হচ্ছে অনেকটা কি বলবো যে সব প্যাথি বা সব স্পেশালাইজেশনই হোমিওপ্যাথির মধ্যে আছে। মানে এটা আমি এই জন্য বলছি যে অ্যালোপ্যাথিতে যেমন আলাদা আলাদা করা থাকে, আই স্পেশালিস্ট, কার্ডিয়াক স্পেশালিস্ট, হুম,
তারপরে কি বলে পেডিয়াট্রিক্স, তারপরে হচ্ছে অর্থোপেডিক্স, মানে আলাদা থাকে, গাইনোকোলজি আলাদা থাকে, স্পেশালাইজেশন গুলো আলাদা নেই। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে হচ্ছে মোটামুটি সব ধরনের আহ, মানে চিকিৎসা নিয়ে পড়াশোনা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোন কোন চিকিৎসা দিতে পারবেন রোগীকে, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর। মানে আপনি নিজকে আহ, কোন কোন বিষয়ে দক্ষ করে ডাক্তার হিসেবে তৈরি করতে পারছেন, সেটার উপর নির্ভর করবে হচ্ছে আপনি কোন কোন চিকিৎসাগুলো ভালো দিতে পারবেন। তো চোখ এটাও কিন্তু আছে আমাদের। আমরা জানি যে চোখের মধ্যে কি কি আছে। কারণ আপনি চোখের চিকিৎসা দিতে গেলে একজন পেশেন্ট যখন আপনাকে চোখ দেখাতে আসবে, উনি সমস্যার কথা মুখে বললো, কিন্তু তারপর আপনি চোখের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে বা কোথায় কোন সমস্যাগুলো হতে পারে, এই ধারণাগুলো যদি না থাকে, তাহলে তো আপনি চিকিৎসাটা সঠিক দিতে পারবেন না। তো দেখেন, আমার বাম দিকে হচ্ছে একটা ন্যাচারালি চোখের ছবি, আর ডান দিকে হচ্ছে আসলে চোখের যে কি বলবো ডিসেকশন। তো এখানে আমি পার্ট গুলা দেখেছি ছবিতে। দেখেন কি কি আছে। রেটিনা, রেটিনা হচ্ছে চোখের যে আই বলটা থাকে, ওই আই বলের একদম পিছন সাইডে এটা কি বলবো মেজেন্টা কালারের একটা পাতলা পর্দা থাকে, ওটাই হচ্ছে রেটিনা। এখন যদি বলেন যে এটা আমি কি করে দেখবো, এটার জন্য যে আহ, মানে অপটিক লেজার মেশিন আছে, ইচ্ছা করলে ওই বা অপটিক্যাল মাইক্রোস্কোপ আছে, ওই অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আপনি যদি একজন পেশেন্টকে ওই চোখ ঠিক জায়গা মতো স্থাপন করে আর কি, মানে পেশেন্টকে বসাতে হয় ওই মাইক্রোস্কোপের সামনে, তারপর আপনি অপর পাশ থেকে যখন দেখবেন, তখন কিন্তু আপনি চোখের ভিতর পুরো দেখতে পাবেন। ইভেন এই রেটিনা যে মানে রেটিনা যে পর্দাটা, ওটাও দেখতে পাবেন আপনি। ইভেন আপনি চোখের ভিতরে অনেক সময় অনেকের পানি জমে, হ্যাঁ। তারপর হচ্ছে অনেকের ওই যে দেখা যায় চোখের কিন্তু প্রেসার আছে। আমাদের যেমন আপনারা অলমোস্ট সবাই জানেন যে সব মানুষেরই মানে ব্লাড প্রেসার থাকে। ব্লাড প্রেসার থাকা মানে কিন্তু শুধু মানে হাই ব্লাড প্রেসার না। ব্লাড প্রেসার তো দুই ধরনের হয়, লো ব্লাড প্রেসারও হয়, হাই ব্লাড প্রেসারও হয়। তো কাজে মানুষের দুই ধরনের প্রেসার কিন্তু থাকে, লো ব্লাড প্রেসারের পেশেন্টও হয়, আবার হাই ব্লাড প্রেসারের পেশেন্টও হয়। যাদের প্রেসার ম্যাক্সিমাম সময় লো থাকে, ওইটাও কিন্তু প্রবলেম। শুধু হাই ব্লাড প্রেসার হলে যে প্রবলেম তা না, লো ব্লাড প্রেসার হলে এটাও কিন্তু প্রবলেম। তো ঠিক একইভাবে এই যে চোখেরও কিন্তু প্রেসার আছে, এবং চোখের প্রেসার যদি মানে তার নির্দিষ্ট যে প্রেসার মানে যে চাপ থাকার কথা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে যে ঘটনাটা ঘটতে পারে, চোখের ভিতরে অসংখ্য নার্ভ আছে, চিকন চিকন, এই নার্ভ গুলা ছিঁড়ে যেতে পারে, এবং ছিঁড়ে গিয়ে ওখানে রক্তক্ষরণ হতে পারে। এবং রক্তক্ষরণ হয়ে তখন কি হবে, রক্ত জমা হয়ে গেলে তখন দেখা যাবে যে পেশেন্ট 2 দিন পর আপনার আহ, চোখে ঝাপসা দেখবে। এবং এই যে ঘটনাটা আমি বললাম, এটা হচ্ছে আই স্ট্রোক। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আপনারা তো সবাই ব্রেন স্ট্রোকের নাম শুনেছেন, ব্রেন স্ট্রোক। আই স্ট্রোক নামেও কিন্তু একটা জিনিস আছে। আপনারা সবাই হার্ট অ্যাটাকের নাম শুনেছেন, হার্ট ব্লকের নাম শুনেছেন, ব্রেন স্ট্রোকের নাম শুনেছেন। আই স্ট্রোক শুনেছেন কিনা আমি জানি না। যদি শুনে থাকেন তো ভালো, আর না শুনে থাকলে আজকে জেনে নিন যে আই স্ট্রোকও আছে কিন্তু। এবং সেটা ঘটে হচ্ছে এইভাবে, চোখের একটা নির্দিষ্ট প্রেশার থাকে, যদি কোনো কারণে, কোনো কারণ বলতে অ্যাংজাইটির কারণে হতে পারে, কিংবা অতিরিক্ত উত্তেজিত উত্তেজিত হওয়ার কারণে হতে পারে। অনেকে দেখা যায় অনেক সময় অত্যন্ত রেগে যায়, এবং রেগে গেলে চোখ দেখবেন যে লাল হয়ে গেছে রাগে। তার কারণ হচ্ছে তখন চোখের ভিতরে যে নার্ভ গুলা থাকে, ওই নার্ভ গুলা দিয়ে প্রচুর মানে ব্লাড ফ্লো হয়। তো যদি তখন চাপটা চোখে চাপ বেড়ে যায়, এবং চাপ যদি নির্দিষ্ট যে রেঞ্জ থাকে ওই রেঞ্জের বেশি চলে যায়, তখন অনেক সময় নার্ভ ছিঁড়ে যায়, এবং ছেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণটাই কিন্তু আসলে স্ট্রোক। ব্রেন স্ট্রোক মানে হচ্ছে ব্রেনে নার্ভ ছিঁড়ে গিয়ে ওখানে রক্তক্ষরণ হয়। আর এটা হচ্ছে চোখে নার্ভ ছিঁড়ে গিয়ে চোখের মধ্যে রক্তক্ষরণ হবে। এবং রক্তক্ষরণ হলে তখন যে ঘটনাটা ঘটে, তখন আরো বেশি চোখ দিয়ে ঠিক দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায় না, মানে ব্লাড দেখতে পায়। এবং এটাকে বলা হয় হচ্ছে আই স্ট্রোক। এটা যেমন একটা প্রবলেম। তো যদি ব্লাড জমে যায়, তখন এটা কোথায় জমতে পারে? এটা দুই জায়গায় জমতে পারে। একটা হচ্ছে রেটিনার, রেটিনা তো একটা পর্দা, এই রেটিনার উপরেও জমতে পারে। আরেকটা হচ্ছে
দেখেন সামনে হচ্ছে লেন্স, আমি মার্ক করে রেখেছি ছবিতে লেন্স। এই যে লেন্সের সাথে লাগোয়া একদম সাথে লাগোয়া পিছনের সাইডে এখানেও কিন্তু জমতে পারে। যেখানে জমুক না কেন তখন ওই চোখ হচ্ছে স্পষ্টভাবে দেখতে পাবে না। তার কারণ হচ্ছে যে চোখে আসলে আমরা দেখতে পাই কেন, আগে এই জিনিসটা বুঝতে হবে। চোখে আমরা দেখতে পাই, দেখেন চোখের সামনে একটা মানুষ সাইকেল চালা যাচ্ছে, এটা আহ চোখে দেখা যাবে। কেন দেখা যাবে? দেখেন এই ছবিটার মধ্যে ওই যে রেটিনা, রেটিনার ওখানে কিন্তু এই যে মানুষটা সাইকেল চালা যাচ্ছে তার একটা বিম্ব সৃষ্টি হয়েছে। এবং বিম্বটা কিভাবে সৃষ্টি হয়েছে? ওই মানুষের, মোট কথা অবজেক্ট যাই থাকুক না কেন চোখের সামনে, ওই অবজেক্ট থেকে আলোক রশ্মি প্রথম কি হয়, কর্নিয়া দিয়ে চোখে লেন্স ভেদ করে সোজা আইবল দিয়ে চলে যায় হচ্ছে রেটিনার উপর। রেটিনার উপর গিয়ে বিম্ব সৃষ্টি হয়, এবং বিম্ব সৃষ্টি হলেই আমরা সাথে সাথে দেখতে পাই না। তখন ওখান থেকে নার্ভ আমাদেরকে সিগন্যাল পাঠায় হচ্ছে ব্রেইনে। ব্রেইনে সিগন্যাল পাঠালে তখন আমাদের ব্রেন, যে ওটা হচ্ছে নিউরো হেডকোয়ার্টার, তখন ব্রেন আবার সিগন্যাল পাঠায় যে হ্যাঁ তোমার সামনে একটা অবজেক্ট আছে, তুমি ওখানে তাকাও, এবং তখনই আমরা দেখতে পাই। এখন এখানে একটা আহ, মানে প্রশ্ন আপনাদের হতে পারে বা আপনাদের হয় কিনা জানি না, এটা আমার হতো আগে, যে আমাদের তো একটা চোখ থাকতেও পারতো, দুইটা চোখ কেন মানুষের? একটা চোখ থাকলেও তো, চোখ তো চোখেই, চোখ দিয়ে তো দেখাই যায়। তো একটা চোখ কপালের মধ্যে থাকলেই তো হতো। দুইটা চোখ গাড়ির গাড়ির হেডলাইটের মতো দুইটা চোখ থাকা দরকারটা কি ছিল? মানে আমাদের একটা চোখ কপালের মধ্যে থাকলেই তো হতো। আসলে দুইটা চোখ দরকার আছে। দুইটা চোখ দিয়ে কিন্তু একই অবজেক্টের বিম্ব দুইটা চোখ দিয়ে তৈরি হচ্ছে, দুইটা চোখের রেটিনার উপর, রেটিনার পর্দার উপর। এবং ওই দুইটা চোখ থেকেই হচ্ছে নিউরনে সিগন্যাল যায়। সিগন্যাল গেলে তখন নিউরন করে কি, ওই দুইটা চোখকে কনসেন্ট্রেট করে হচ্ছে অবজেক্টের উপর। তখন দুইটা চোখ সম্মিলিতভাবে ওই একই বিম্ব দেখতে পায় এবং স্পষ্টভাবে দেখতে পায়। এটা প্রমাণ হচ্ছে, আপনারা যেটা করবেন, একটা চোখ হাত দিয়ে ধরে রাখবেন, ধোকে একটা চোখ দিয়ে দেখবেন, দেখবেন একটা বস্তুকে সামনে যতখানি স্পষ্ট দেখবেন, দুইটা চোখ দিয়ে কিন্তু আরো বেশি স্পষ্ট দেখবেন। এই কারণটা হচ্ছে এটা। তো আমি যেটা বলছিলাম, এখন চোখের আইবলকে এমনিতে কিন্তু আহ ভাগ করা হয়েছে মূলত মূল মেন অংশ কয়টা। মেন অংশগুলো দেখেন, এটা হচ্ছে শ্বেতমণ্ডল মানে সাদা অংশ, আর এটা হচ্ছে কৃষ্ণমণ্ডল কালো অংশ। আমাদের চোখ তো আমরা দুইটা অংশই দেখতে পাই। মাঝখানে হচ্ছে আইবলের মাঝখানে হচ্ছে ব্ল্যাক পার্ট, আর দুই পাশে হচ্ছে হোয়াইট। এই হোয়াইটটা হচ্ছে শ্বেতমণ্ডল, আর মাঝখানেরটা হচ্ছে কৃষ্ণমণ্ডল মানে কালো অংশটা। এখন আসেন যে কৃষ্ণমণ্ডলের মানে কালো অংশটার মাঝখানে আবার দুইটা পার্ট আছে। দেখেন যে একদম মাঝখানে হচ্ছে ছোট্ট একটা গোল যেটা একেবারে ব্ল্যাক, ওইটা হচ্ছে লেন্স। আপনারা দেখবেন এই লেন্স এবং ক্যামেরার লেন্সের মধ্যে অনেক মিল দেখার ক্ষেত্রে। দেখবেন যে ক্যামেরা যে লেন্স ওখানে তাকা দেখবেন, আপনার মোবাইল ক্যামেরা হোক কিংবা এমনিতে মানে যেটা প্রফেশনাল ক্যামেরা হোক, দেখবেন যে ওই লেন্স এরকম ছোট্ট গোল দেখা যায়। যখন শাটারটা খুলে ওই লেন্সের মাঝখানে এরকম গোল একটা ছোট্ট দেখা যায়, এটাই হচ্ছে আসলে লেন্স। আর এই ছোট্ট লেন্সের চতুর্দিকে একটু হালকা কালো, হ্যাঁ, যেটা হচ্ছে বিড়াল চোখের মতো মানে একটু ঘোলা আর কি, এটা হচ্ছে পিউপিল, এটাকে বলা হয় পিউপিল। আচ্ছা, আর বাইরের একটা অংশ থাকে যেটাকে বলা হয় কর্নিয়া, মানে এই কালো অংশের উপর একটা একটু হালকা ফোলা অংশ থাকে, এটা হচ্ছে কর্নিয়া, জেলির মতো অনেকটা। এখন জেলির মতো বাইরে যেমন থাকে, ভিতরেও কিন্তু আছে, যেটাকে বলা হয় হচ্ছে, মানে আমি যদি দুইটা পার্ট হিসেবে বলি, একটা হচ্ছে একুয়াস হিউমার, আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। দুইটা অংশ যদি আমি ভাগ করি পুরো চোখে, একুয়াস হিউমার হচ্ছে আমাদের আই বলটাকে যদি কেটে ফেলা হয় তাহলে ভিতরে কিন্তু জেলির মতো পাওয়া যাবে। আপনারা মাছের চোখ কিংবা মুরগির চোখ, এই যে ভিতরে চোখের ভিতরে দেখবেন যে জেলির মতো আছে, এটা হচ্ছে একুয়াস হিউমার। আর ভিট্রিয়াস হিউমার হচ্ছে বাইরের যে অংশটা, অর্থাৎ এই যে কৃষ্ণ বর্ণের যে অংশটা, এটা এই বাইরে দেখবেন যে একটু ফোলা ভাব আছে,
এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই ভিট্রিয়াস হিউমারের মধ্যে আছে আইরিশ নামক একটা পার্ট আছে, যেটা একেবারেই পাতলা আইরিশ। এবং অনেকে শক করে, আবার অনেকে যখন চোখে সমস্যা হয় তখন ডাক্তাররা যদি একটা চশমা ধরায় দেয়, মানে অ্যালোপ্যাথি ডাক্তাররা চশমা ধরায় দেয় সাধারণত, চোখের ডাক্তার, তখন অনেকে বলে যে আমি চশমা পড়তে ভালো লাগে না, তখন করে কি কন্টাক্ট লেন্স ইউজ করতে চায়। তো ওইটা কন্টাক্ট লেন্সটা হচ্ছে এরকম পাতলা, এটা হচ্ছে কিন্তু আসলে আইরিশের উপরে লাগাই দেওয়া, মানে এটা নিজেরাও লাগাইতে পারে বা খুলতে পারে। তো তাহলে মোটামুটি মানে আমরা বিভিন্ন পার্ট গুলা কিন্তু দেখে ফেলেছি। তাহলে মেইনলি হচ্ছে দুইটা, একুয়াস হিউমার, ভিট্রাস হিউমার। একুয়াস হিউমার, ভিট্রাস হিউমার বললাম যে জেলের মতো সেটা একুয়াস হিউমার, ভিট্রাস হিউমার হচ্ছে বাইরের যে ফোলা অংশটা। আর তারপরে হচ্ছে বললাম যে একটা হচ্ছে হোয়াইট পার্ট, আর একটা হচ্ছে ওই যে ব্ল্যাক পার্ট, মানে শ্বেতমন্ডল আর কৃষ্ণমন্ডল। শ্বেতমন্ডল মানে সাদা অংশটা, আর এই যে সামনে যে গোলাকার অংশটা, এটা হচ্ছে কৃষ্ণমন্ডল, কালো যেটা দেখা যায় আর কি। কালো যেটা মানে হালকা কালো, ওইটা সহ। আর ওটার মধ্যে আবার অংশগুলো হচ্ছে আইরিশ আছে, কর্নিয়া আছে, আর পিউপিল বলছি, যে সামনের পার্টটাকে বলা হচ্ছে পিউপিল। আর লেন্স হচ্ছে একদম মাঝখানে যেটা ছোট্ট গোল, এটা হচ্ছে লেন্স। আর স্নায়ু থাকে কোথায়? পিছনের সাইডে, রেটিনার সাথে লাগানো থাকে। কারণ যেহেতু বিম্বটা রেটিনাতে উৎপন্ন হয়, তখন সিগন্যাল পাঠানোর জন্য ও স্নায়ু বা নার্ভ কাজ করে। এই হচ্ছে মানে একটা চোখের মেইন মেইন অংশগুলো। তো এখন আমি যে কথাগুলো মুখে বললাম, এগুলোই হচ্ছে এখানে আবার পয়েন্ট এখানে আছে। তো এখন একটা জিনিস আপনাদের জানা দরকার, যে একজন সুস্থ মানুষের চোখের পাওয়ার কত থাকে। একজন সুস্থ মানুষের চোখের পাওয়ার থাকে +60 ডাইওপ্টার। চোখের যে পাওয়ার, পাওয়ারের ইউনিট হচ্ছে ডাইওপ্টার। একজন সুস্থ মানুষের চোখের পাওয়ার থাকে +60 ডাইওপ্টার, +60 ডাইওপ্টার। এখন এই +60 ডাইওপ্টারটা, এটা দুইটা ভাগে থাকে। কর্নিয়াতে থাকে +40 ডাইওপ্টার, আর লেন্সে থাকে হচ্ছে +20 ডাইওপ্টার। এই হচ্ছে 60 +60 ডাইওপ্টার। এখন আপনাদের মনে হতে পারে আমি বারবার কেন প্লাস বলছি, মাইনাস আছে নাকি? হ্যাঁ, চোখের পাওয়ার তো মাইনাসও হয়, কিন্তু একজন সুস্থ মানুষের কখনোই কিন্তু মাইনাস হবে না। সুস্থ মানুষের কিন্তু +60 ডায়োপ্টার। আর যখন নাকি চোখের পাওয়ার কোনো কারণে চেঞ্জ হয়, এই তখনই দেখা যায় যে ওই যে অনেকে আছে না, যে +1.5 ডি, দেখবেন ডাক্তার সংকেত লেগে +1.5 ডি, বা +2 ডি, +3 ডি, +3.5 ডি, +3.25 ডি, এরকম, অথবা মাইনাস সামথিং এরকম। এখন এটাও আপনারা একটু জেনে রাখেন যে প্লাস পাওয়ার কি আর মাইনাস পাওয়ার কি। যদি কারো চশমা প্লাস পাওয়ার হয়, তার মানে বুঝতে হবে যে তিনি কাছে স্পষ্ট দেখতে পায় না। আর যদি চোখের পাওয়ার মাইনাস হয়, তাহলে বুঝতে হবে যে উনি দূরে স্পষ্ট দেখতে পায় না। একদম সহজ, চোখ খুব জটিল জিনিস না। এখন চোখের ডাক্তাররা কি করে, ওটা খুব সিম্পল জিনিস, এটা আপনিও পারবেন। এবং কি করে, যখন একজন পেশেন্ট যান চোখের ডাক্তারের কাছে, গেলে গিয়ে বলে যে আমি তো চোখে ঠিক দেখতে পাই না, তখন ওনারা একটা স্ক্রিনের মধ্যে কতগুলো অ্যালফাবেট থাকে, দেখবেন যে বিভিন্ন সাইজের, মানে ছোট থেকে বড় দিকে কতগুলো অ্যালফাবেট থাকে, এবং ওখানে 10টা লাইন থাকে। এগুলার ফন্ট সাইজ আছে। এখন ওনারা কি করে, ওই যে একটা নির্দিষ্ট দূরত্বেই কিন্তু ওই স্ক্রিনটা বা বোর্ডটা লাগানো থাকে পেশেন্ট যেখানে বসে ওখান থেকে। এখন পেশেন্টকে পড়তে দেন, যে দেখেন তো পড়েন। তখন দেখা যায় কি, পেশেন্ট পড়তেছে পড়তেছে, কোনো এক জায়গায় এসে পেশেন্ট আর স্পষ্ট দেখতে পায় না। এখন প্রতিটা মানে লাইন, এই যে লাইন, প্রতিটা লাইনে কিন্তু অক্ষরগুলা, ওই যে সাইজ গুলা পরিবর্তন হচ্ছে। এখন ওই দূরত্ব থেকে, ওই নির্দিষ্ট দূরত্ব থেকে, মানে কোন লাইন পড়তে পারে না পেশেন্ট, সেই লাইন, সেই লাইনটা যদি তখন তো পেশেন্ট বলবে হ্যাঁ আমি এখানে আর বুঝতে পারতেছি না, তখন ওই লাইনের জন্যই নির্দিষ্ট একটা পাওয়ার বোঝা যায়। মানে এটা সেট করা আছে যে হ্যাঁ, এই লাইনটা যখন ওই দূরত্ব থেকে পড়তে পারবে না, তার মানে হচ্ছে এই পেশেন্টের এই এত পাওয়ারের ঝামেলা আছে। মানে ধরেন যে 1.7,
কোনো একটা লাইন পড়তে পারতেছে না যে ওইখানকার পাওয়ারটার মান হচ্ছে ধরেন যে 1.75। এখন প্রশ্ন হচ্ছে যে 1.75 এটা এক্সাক্ট হয়তো মান না, ওটা কাছাকাছি 19-20। এই তখন ডাক্তার করেন কি, ওই ওই স্ক্রিনটাকে অফ করে দেন, অফ করে দিয়ে এবার একটা ফ্রেম, চোখে চশমা ফ্রেম লাগাই দেন যেটার মধ্যে গ্লাস লাগানো থাকে না। এবং ওই ফ্রেমটা আপনারাও কিনতে পারেন। ওই ফ্রেমটা খুব বেশি দাম না, ওটা হচ্ছে 1,500 টাকা। মানে এই যে চোখের পাওয়ার টেস্ট করার জন্য যে ফ্রেমটা লাগানো হয়, এই ফ্রেমটার মধ্যে ওই যে লাইন থেকে বুঝতে পারলেন উনি যে 1.75 তার আশপাশে হবে পাওয়ারটা। এখন ডাক্তার করেন কি, এই যে 1.75 পাওয়ারের আশপাশের যে লেন্সগুলো ওনার কাছে আছে, ওই লেন্সগুলো একটা একটা করে ওখানে বসান, বসায় বলে যে হ্যাঁ এখন দেখেন তো কেমন দেখেন, আপনি ক্লিয়ার দেখেন কিনা। যেটাতে পেশেন্ট ক্লিয়ার দেখবে তার মানে তো ডাক্তার তো উনি দেখতেছে যে কত পাওয়ারের ওখানে গ্লাস বসেছে, বাস উনি এবার বুঝে ফেললো যে উনার হচ্ছে এত পাওয়ারের চশমা পড়তে হবে। বাস এইভাবেই হচ্ছে আসলে চোখের ডাক্তার যে একটা রোগীর কত পাওয়ারের চশমা পড়তে হবে এটা বের করে। চোখের চিকিৎসা খুব জটিল কিছু না। হ্যাঁ, চোখের চিকিৎসা জটিল হচ্ছে যেটা সার্জারি করতে হবে, যদি মানে যেই প্রবলেম গুলোর জন্য, সেটা আপনাকে সার্জারি, মানে যদি আপনি না শিখেন বা সার্জারিতে যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না সেটা। কিন্তু এমনিতে আদার্স যে সমস্যাগুলো আছে উইদাউট সার্জারিতেও কিন্তু আপনি সেগুলো ট্রিটমেন্ট দিতে পারবেন, যদি আপনি প্রবলেমটা বুঝতে পারেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে। এবং সেজন্য আপনার এই চোখ সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে এটা একটা বললাম। এখন আসেন যে আমরা প্রায়শই মানে চোখের মানে অনেক ধরনের পেশেন্টদের মুখে শুনি, অনেকে এসে বলে আমার চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, লাল হয়ে যায়। তাহলে প্রথমত আপনাকে বুঝতে হবে যে ওই পেশেন্টের অ্যালার্জিক সমস্যা আছে। তাহলে তাকে ট্রিটমেন্ট দিতে হলে অ্যালার্জি ট্রিটমেন্ট দিতে হবে। এবং এই চোখের ডিজিজটার নাম হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস এবং কনজাংটিভাইটিস ডিজিজের জন্য, এবং এটার জন্য খুব বেশি সিমটম নাই আমাদের। ওই সিমটম এগুলোই থাকে যে চুলকাবে, চোখ দিয়ে একটু পানি পড়তে পারে এবং চোখ লাল হয়ে যাবে। আর দুই একজনের হচ্ছে চোখে কেতুর হয়। এবং এই কনজাংটিভাইটিস এর জন্য আমাদের মেডিসিন আছে। ওই মেডিসিন যদি আপনি প্রপার ডোজে দিতে পারেন তাহলে চিকিৎসা হয়ে যাবে। তারপর আসেন যে আহ, চোখে কাছে দেখা অথবা দূরে দেখার সমস্যা, এটাও কিন্তু হয়। তো তাহলে কাছে দেখা বা দূরে দেখা এটা হচ্ছে এই পাওয়ার জনিত সমস্যা। তো সেই ক্ষেত্রে সেটার জন্য আমাদের মেডিসিন আছে। সে প্রপার মেডিসিন যদি আপনি অ্যাডভাইস করেন তাহলে মানে কিছুদিন মেডিসিন খাওয়ার পর দেখা যাবে যে ওটা ইমপ্রুভ হবে, মানে চশমাও লাগবে না। আর আরেকটা হলো যে চালসে যেটা, মানে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর যেটা হয় যে চোখের সমস্যা হয় 40 বছর বয়স হয়ে যাওয়ার পর, মানে সেটা সাধারণত কাছের ছোট জিনিস দেখতে পাওয়া যায় না, এবং বেশিরভাগ মানুষ তখন ওই যে রিডিং গ্লাস ইউজ করে। মানে এটা কিন্তু আসলে চোখের এমনিতে পাওয়ার জনিত কোনো সমস্যা না, এটা হচ্ছে অনেকে বলে এটা 40-এর ধাক্কা, মানে চালসে। এটার নাম হচ্ছে চালসে। তখন হচ্ছে কাছের ছোট জিনিস দেখতে পায় না। এটা কিন্তু এমন না যে ওই দূরে দেখছে না বা কাছে কোনো জিনিসই দেখছে না, এরকম না, কাছে বড় জিনিস ঠিকই দেখতে পাচ্ছে বা মাঝারি ধরনের জিনিস সবই দেখতে পাচ্ছে, একদম ছোট ছোট জিনিসগুলো দেখতে পারে। এটা হচ্ছে বয়স জনিত কারণ। এটার জন্য, এটার জন্য হচ্ছে আপনি রিডিং গ্লাস ইউজ করতে পারেন। এটা নট মানে চোখের বলা যায় যে কোনো ডিজিজ জনিত প্রবলেম, এটা হচ্ছে জাস্ট বয়স জনিত প্রবলেম। এবং এটার জন্য আপনি অ্যাডজাস্ট করার জন্য মাঝে মাঝে যখন ছোট জিনিস কাছে পড়বেন তখন চশমা ইউজ করে পড়তে পারেন, কারণ এটা তো কোনো পার্মানেন্ট প্রবলেম না। বাট এটাকে ইমপ্রুভ করার জন্য মেডিসিন আছে আমাদের। সেটাও যদি আপনি অ্যাডভাইস করেন খেলে উপকার হবে পেশেন্টের। আর এছাড়া মানে যারা ওই 40 বছর হয় নাই কিন্তু কাছে দেখতে সমস্যা হচ্ছে বা দূরে দেখতে সমস্যা হচ্ছে, সেগুলোর জন্য ট্রিটমেন্ট আছে। তারপর হচ্ছে চোখের ছানি, মানে এটা তো অনেক মানুষের পরে, চোখে ছানি পড়ে এবং অ্যালোপ্যাথিতে সাধারণত সার্জারি করানো হয়। তো আমাদের কিন্তু চোখের ছানি চিকিৎসা করার জন্য মেডিসিন আছে। এবং মানে আমি এটা বলতে পারি কারণ আমি অনেক মানুষেরই চোখের ছানি চিকিৎসা দিয়েছি এবং সুস্থ হয়েছেন এবং ভালো দেখতে পাচ্ছেন এবং ওদের বয়সও যথেষ্ট হয়েছে এরকম। তো সেজন্য বলছি যে আমাদের ভালো চিকিৎসাই আছে। চোখের ছানি উইদাউট অপারেশন কিন্তু ছানি মানে চিকিৎসা করা যায় আর কি। কাজেই আপনারা আহ, চোখ সম্পর্কে আরো পড়তে হবে। আমি তো জাস্ট লেন্স পড়ালাম এবং চোখ সম্পর্কে যেহেতু লেন্সের সাথে ধারণা আছে এই জন্য চোখ সম্পর্কে একটু বললাম। কিন্তু আপনারা এগুলো আরো বিশদ ভাবে পড়তে হবে, জানতে হবে, তাহলে ভালো চোখের চিকিৎসা দিতে পারবেন। তো
এই বলে আজকের আমি ক্লাস শেষ করছি। শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।